হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস পাওয়ার। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আমি চলছে একরকম। সকালবেলা থেকে নানান ব্যস্ততার কারণে বা মন খারাপের কারণে ভিডিওটা করবো নাই ভেবেছিলাম, কিন্তু অবশেষে এসে দেখলাম না, একটু করেই ফেলি। লাগেজপত্র নিয়ে বোনের বর মানে ভগ্নিপতি আর মা আর আমি বেরিয়ে পড়েছিলাম। দিনটি ছিল 24শে জুন। জার্নি স্টার্ট হয়। কোথায় থামতে হবে, কোথায় তার শেষ, কোথায় গিয়ে আমাদের সবটুকু কমপ্লিট হবে, কোনো চিন্তা ভাবনা না করেই বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের বলতে পারেন তিনজনেরই এই প্রথম প্লেনে চড়া বা এয়ারপোর্টে ঢোকা। তাই এই গাড়িটি অন্যের ইনস্ট্রাকশনেই আমরা চেপে বসেছিলাম, যাতে করে আমাদের কোনো অসুবিধা না হয়। কারণ এই গাড়িতে চাপলে একদম এয়ারপোর্টের ভেতর অবধি নিয়ে যাওয়া যায়। তো যাই হোক, এই গাড়িটিতে বেশ এসি ব্যবস্থা ছিল, তো প্রচণ্ড গরমের কারণে বেশ আরাম লাগছিল, কিন্তু মুখে কোনো রকম আনন্দ বা কিছু নেই। প্রথম প্লেনে চড়া, সবাই অনেক এক্সাইটেড হয়, অনেক আনন্দ থাকে, কিন্তু আমাদের সেরকম কিছুই ছিল না। কারণ আমাদের বিষয়টাই ছিল অন্যরকম। তার জন্য চোখ রাখুন, যারা জানেন তারা অবশ্যই এটাকে বুঝবেন, যারা জানেন না তারাও বুঝে যাবেন। আর এত দেরিতে ভিডিওটি ছাড়ার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন। তিনজনেরই এখানে অজানা পথ, তাই মা বারবার পিছিয়ে পড়ছিল মায়ের অসুস্থতার কারণে। মায়ের হাঁটতে কষ্ট হচ্ছিল, তাই মাকে সঙ্গে নিয়ে হাঁটলাম। আর তাছাড়া এইরকম মসৃণ জায়গায় মায়ের হাঁটতে একটু ভয় লাগে, তো সেটা আপনাদেরকে বলে দিই। অনেকেরই ভয় লাগে, জুতো স্লিপ করে যায়। আর আমাদের যেহেতু তিনজনেরই এই জায়গাটা একদমই প্রথম নতুন জায়গা, তো তার জন্য ভগ্নিপতি সবাইকে সব কিছু জিজ্ঞাসা করে করে করছিল। তো এখানেও এসে জিজ্ঞাসা করে এখানে দাঁড়াতে বলল। এখানে দাঁড়িয়ে কিছু একটা টিকিট বের করছিল, যেটা ভেতরে ঢোকাবার জন্য দরকার। তো ঠিক আছে, মা আর আমি ওয়েট করছি। কিছু জানি না কোথায় কী করতে হবে। মায়ের হাতে আধার কার্ডটা ধরিয়ে দেওয়া হয়েছিল, মা এধার ওধার করে দেখছে। আর ভগ্নিপতির যাওয়ার পালা। আমি আগেই চলে এসেছি, কারণ গেটের এপার থেকে ভিডিওটা করছি। আর তারপরে এলেন ভগ্নিপত, আর তারপরে এখানে কিছু একটা দেখছিল, তারপরে ছাড়ছিল। যাই হোক, এটা যে দমদম এয়ারপোর্ট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তো সেটাই বোঝা যাচ্ছে। চারিধার বর্ণপরিচয়, গ্রামার ফুটে উঠছে আর কি, বলে দিচ্ছে। তো যাই হোক, বেশ ঝাঁ চকচকে একটা ব্যাপার, দুঃখের মধ্যেও একটা আনন্দ। সে আনন্দটা যদিও ম্যারমেরে। তো মাকে এখানে বসিয়ে রেখে আমি আর আমার ভগ্নিপত এখানে চলে এসেছি কাউন্টারে ব্যাগগুলো জমা দিতে। কারণ যারা যান তারা তো জানেনই, আর আমরা নতুন, তাই একটু ভিডিও করছিলাম লুকিয়ে চুরি। ধরা পড়তে পড়তে বাঁচলাম আর কি, খুব রিস্ক, বুঝলেন? দেখুন না একবার। আপনাকে যেতে হবে না, আপনি লাগেজটা আর পাবেন হায়দ্রাবাদে। আচ্ছা, ফ্লাইটটা নামার পরে বেল্ট নাম্বার অ্যানাউন্সমেন্ট হবে, ওই বেল্টে আপনি লাগেজ পাবেন। আচ্ছা, আর আমাদের দেখলেন তো, আর একটুর জন্য ধরা পড়ে গেছিলাম আর কি, বাল বেঁচেছি আর কি। ওই দেখুন, ব্যাগটা কেমন সুসুর করে যাচ্ছে, আর আমাদের তিনটে মর্কট এখানে দাঁড়িয়ে আছে। এদেরকে নিয়েও সুসুর করে যাবে। তো যাবে তো, কোথায় পাবো, কেমনভাবে পাবো, আবার চেঞ্জ হয়ে যাবে না তো, টেনশনও লাগছিলো। কিন্তু আমি এটাই বলছিলাম, চেঞ্জ হয়ে গেলে যেন একটু বেশি ভালো ব্যাগ, বেশি পয়সা, ভালো জামাকাপড়, ভালো জিনিসপত্র থাকে। কারণ ওখানে সবারই যা ব্যাগপত্র দেখছিলাম, দেখে মনে হচ্ছিলো আমরাই সব থেকে লোয়ার স্ট্যান্ডার্ড। আর এখানে আরেকটা কেলো করে বসেছিলাম। এখানে আমি বলে দিয়েছিলাম প্রায়, পেশেন্ট আছে, বুঝি পেশেন্ট আছে, তাহলে ফিটনেস সার্টিফিকেট চাই, ডাক্তার ডাকবে, এ করবে সে করবে। খবরদার কিন্তু এই ঝামেলায় পড়তে যেন না। এখান থেকেও বাল বাঁচলাম আর কি। তারপরে এসে একটি বারের সামনে বসলাম। মা গো, আমরা তো গ্রামের মেয়ে, অত কিছু মডার্ন হতে পারিনি। ওখানে গিয়ে দেখছি একটি মেয়ে বারে বসে ওপেন কি সুন্দর ড্রিঙ্ক করছে। আহা, দেখে পরে প্রাণটা আমার জুড়িয়ে গেল। মাকেও দেখালাম, কিন্তু মায়ের তখন দেখার ইচ্ছা ছিল না। মায়ের যন্ত্রণাটা খুব তখন বেড়েছিল, আর যন্ত্রণাটা সহ্যই করতে পারছিল না, এতটাই তীব্র হয়ে উঠেছিল। মাকে কিছু খাইয়ে একটা ওষুধ খাইয়ে দিতে হবে, পেন কিলার। এছাড়া তো আর কোনো ওষুধ আমার কাছে নেই আপাতত। তো এইটুকুই খাইয়ে দেবো। কী করবো, জানি ক্ষতিকারক, কিন্তু তাহলেও খাওয়াতে হবে। চলুন যাক, দেখি মা একটু সুস্থ হলো, একটু যন্ত্রণাটা কমলো, আর খাঁটি বার। মা যাবে, মা যাবে। আর এক ডেটের আমরা তো
মডার্ন হয়ে উঠতে পারেনি। ওখান থেকে এসে আবার এই যে মানে ওখানে একটা গাড়ি আসবে, মানে যাদের ইন্ডিগোর গাড়ি আসবে, বাস আসবে, আর যাদের এয়ারলাইনে বাস আসবে। তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আমাদেরকে অ্যানাউন্সমেন্ট করলো আর জেনে নিলেন যে 1 নম্বর গেটে যেতে হবে। তো এই যে বাসে উঠে গেলাম, মানে ওখানে বাসে চাপতে হলো, বাসে যাওয়ার পর আবার আপনাকে ফ্লাইটটা বলে দেবে। ভয়ও লাগছিল, আবার অন্য কোনো ফ্লাইটে চেপে পড়বো না তো, ওরে বাবা কী জানি আবার ঠিক নিয়ে যাবে। सीट नंबर 16 to 31 गो फ्रॉम द बैक गेट। 16 से 31 जिनके भी सीट है वो पीछे से जाए। 31 ABCD। রাতের অন্ধকার, অত ভালো মানে ফটো উঠছে না বা ভিডিও উঠছে না বা অত ভালো দেখাও যাচ্ছে না, কিন্তু তাতেও ভাই আমি ভিডিও করা ছাড়িনি। ভিডিও আমাকে করতেই হবে, শুরু যখন করেছি শেষ করেই ছাড়বো। কিন্তু দেখা যাক কতটা করতে পারি, কারণ এরা খাটে বলছিল ভিডিও নট অ্যালাউড সব জায়গায়। কেন যে এরকম করে কী জানি বাবা। মানুষ আসবে, 2-4টে ফটো তুলবে, ভিডিও করবে, তোদের অসুবিধা কিসের? সবেতেই চুলকানি একটা ব্যাপার, তো তুলবো না 2-4টে ফটো? বাবা প্লেনে উঠেই একরকম দৃশ্য, মানে এনার সব পড়ে গেছিলো, এগুলোকে তড়িঘড়ি করে তুলছে। যাই হোক বসলাম, এখানে যা বলে ফ্লাইট তার থেকেও মোটামুটি আরও 10-15 মিনিট লেটে। আমাদের দুজনের সিট পড়েছে এখানে পিছনে ভগ্নিপথের। তো দেখলাম অনেকই সিট খালি রয়েছে, উপরে এইগুলো ব্যাগগুলো সবাই ভরছে, আর আমাদের ব্যাগগুলো বাবা ওইখানে কেন নিয়ে নিলি, এইখানে তো বেশ ভরে নিতাম। অনেকবারই বলছিল সিট বেল্ট টানতে, এঁটেছিলাম কিন্তু কোথাও কোনো কিছু হয়নি। দেখো কিছুক্ষণ মারছিলাম কী করছে না করছে দেখার জন্য, কিছুই দেখতে পাচ্ছিলাম না। তো যাই হোক এরকম লাইট ফাইট অফ করে দিল, বললো এই করুন। আর সবাই বলে যে প্লেনে চাপা দারুণ আনন্দ, মরণ ছাই। আমার তো খালি কান বন্ধ হয়ে আসছিলো, কিছু শুনতে পাচ্ছি না, অস্বস্তিকর একটা ব্যাপার, কখন নামবো ব্যাপার। আর এই যে ভগ্নিপথ পিছন থেকে একদম সামনে চলে এসেছিলো, কারণ এই সিটটা যার মানে বুকই হয়নি আর কি। তো অনেকে বলে দিনের বেলায় বেশ ভিউটা ভালো লাগে, কিন্তু রাতের ভিউটাও কম কিছু ছিল না। কিন্তু একটা দেখুন ওই জানলার ওই পাশে ওটা কি মাছের মতো, মানে প্লেনের মতো, ওটা কি কিসের ছবি আমার একদম মাথায় আসছিল না। তবে দেখুন অনেকটা উঁচুতেই উঠে গেছে, কিন্তু ওই যে ওপরে আকাশটা আর নিচে যেন মনে হচ্ছে টুনি লাইট দিয়ে পুরো কলকাতা শহরটাকে সাজানো আছে। যাই হোক এই হায়দ্রাবাদ পৌঁছে গেলাম। সব সিট খালি, মানে লাস্টের দিকেই নামলাম আমরা। ধীরে ধীরে দেখছি মানে সবাই কোন ধারে যাচ্ছে সেই ধারে হাঁটা দেবো আর কি। তো যাই হোক সবাই যে ধারে হাঁটছে সে ধারে চোখ বুজে হাঁটতে থাকলাম। তোরাও আমিও যাচ্ছি তোদের পিছু পিছু, দেখি কোথায় তোরা যাস। তো যাই হোক ভগ্নিপথ আগে যাচ্ছিলো, আর এইখানে যেহেতু একদম ঝাঁ চকচকে ব্যাপার, আমার মা তো একদমই মানে হালকাভাবে হাঁটছে যাতে পড়ে না যায়, মাকে ধরে নিয়ে যাচ্ছি। দেখা যাক ব্যাগ কোটার আবার খেয়াল পড়লো, মা ব্যাগ কোটা তো হাতে নেই, তাহলে ব্যাগ কোটা কোথায় পাবো? এই রে ব্যাগ কোথায় পাবো, সে তো এক বহুত মুশকিল। এ তো বাইরে চলে যাচ্ছি না কোথায় যাচ্ছি না ব্যাগের কাছে যাচ্ছি, কিছুই বুঝতে পারছি না। যাই হোক এখানে এসে দেখছি ব্যাগগুলো ঘোরাঘুরি করছে, মানে ব্যাগগুলো এরকম ঘোরাঘুরি করছে, যার ব্যাগ সে নিয়ে নেবে। যাই হোক বেশ ভালো সিস্টেম, দেখে বেশ ভালোই লাগলো। হ্যাঁ কিন্তু ব্যাগ তো নেই না, এত ব্যাগ আসছে, এত লোক আর এত কম ব্যাগই নেই ভাই, ব্যাগই নেই। খুব টেনশন লাগছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কোনো ব্যাগ নেই। অনেক লোক, আমি নই, অনেকেই দাঁড়িয়ে ছিল, কিন্তু দেখুন 2-4টে ব্যাগ ঘোরাঘুরি করছে। কীভাবে পাবো সেটাই তো বুঝতে পারছি না। যাই হোক তা হলেও বেশ মজা লাগছিল। তুই আপনার ঘোর না কেন, আমি এইখানে দাঁড়িয়ে আছি, আসলে খপ করে ধরবো। তো এই অবস্থা, দেখা যাক ওয়েট করি। বাবা কত ভেলকি, এই সমস্ত ভেলকমো করে দেবে, কে আর জানতো। যাই হোক মা আর আমি দাঁড়িয়ে হাসছি আর মজা নিচ্ছি। ওমা গো সবই তো যাচ্ছে, এত যাচ্ছে, ওইগুলো আবার টলের ওপর, মানে এদেরকে বিশাল আর কি স্পেশাল কেয়ার। যাই হোক আমাদের ব্যাগ কোটা তো আসছে না, কেউ নিয়ে নিল নাকি, বাবা কে জানে তাহলে কী হবে। তারপরে দেখছি ওই দূর থেকে ফুরুত করে ডিম পাড়ার মতো এই যে ওইগুলো উঠছে আর মানে ব্যাগগুলো আসছে। চলুন ওইখানে একবার দেখি। ভগ্নিপথ অবশ্য ওইখানে চলে গেছে দেখার জন্য। ব্যাগ তো নেই ভাই, কালো এটা সেটা, আমার তো একখানা কালো আর 2খানা নীল ছিল। কী হবে, আমি কেমন করে পাবো কে জানে। আর এই সামনের প্যাকেটটা তো সমানেই ঘুরছে, কার ভাই?
নিয়ে যা, না তো আমরা নিয়ে বাড়ি চলে ব্যাগ যাই। পাওয়া যাচ্ছে না। দেখি আর একটা জায়গায় দেখাচ্ছে, বললো যে যে ওখানে ব্যাগ পাওয়া যাবে। দেখি এখানটা পাওয়া যাবে কি না। সব তো ক্লোজ হয়ে যাচ্ছে, খুব ভয় লাগছে। 3-3টে ব্যাগ আছে, পাওয়ানো গেলে তার মধ্যে টাকা পয়সাও আছে। অবশেষে ব্যাগ পেয়েছিলাম, পৌঁছাতে রাত 2টো হয়ে গেছিলো, তাই আর ভিডিও করা হয়নি।